তথ্য সন্ত্রাস রুখতে সরকার সাইবার ল নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, রাষ্ট্র এবং সমাজকে নিখুঁতভাবে গড়ে তুলতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। বিকেলে সুপ্রিম কোর্ট বিটের সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন মন্ত্রী। সভায় অ্যাটর্নি জেনারেল বলেন, ডিজিটাল অপরাধ দমনের প্রচলিত আইন অপ্রতুল, প্রয়োজনীয় সময় উপযোগী নতুন আইনি কাঠামো গড়ে তোলা। এস.এম. আরিফের রিপোর্ট। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে আইন ও মানবাধিকার সম্পর্কিত গণমাধ্যম কর্মীদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা। হঠাৎ কি এমন হলো যে সাংবাদিকরা আদালতে প্রকাশ করতে পারবে না? সভায় আইনের স্বচ্ছতা নিশ্চিতে গণমাধ্যমের ভূমিকার কথা জানান আইন বিশেষজ্ঞরা। বিচ্যুতি থেকে আরম্ভ করে সফলতা থেকে আরম্ভ করে সবকিছু এদেশের জনগণের কাছে তুলে ধরবেন। সারা দুনিয়াতে লাইভ ব্রডকাস্ট হচ্ছে, লাইভ সম্প্রচার হচ্ছে, আর আমরা সাংবাদিকদেরকে কোর্টরুমে ঢুকতে দিচ্ছি না। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সবসময় সচেষ্ট ছিলেন, সচেষ্ট আছেন, সচেষ্ট থাকবেন। আমাদের এই সরকারের দুর্গম পথের গঠনমূলক সমালোচনা করেন। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ভালো কাজকে ব্যাহত করা হচ্ছে। মানুষ সোশ্যাল মিডিয়াতে এআই জেনারেটেড কোনো ফেক নিউজ এমনভাবে বিশ্বাস করা শুরু করেছে, জাতীয় পর্যায়ের অনেক নেতৃবৃন্দ সেই নিউজের সূত্র ধরে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, পরবর্তীতে ক্ষমা চেয়েছেন। অতি সম্প্রতি আমি নাম বললাম না, জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ। তাহলে এই যখন আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যখন অবস্থা, সেই ক্ষেত্রে আমাদের আইন কিন্তু যুগোপযোগী না। অনুষ্ঠানে প্রধান অতিথি তথ্যমন্ত্রী জানান, তথ্য সন্ত্রাস রুখতে সরকার সাইবার ল নিয়ে কাজ করছে। আমরা রাষ্ট্র সরকার এই পরিস্থিতিটাকে বিবেচনায় নিয়ে আমরা দেশের সাইবার লকে নিয়ে কাজ করতে শুরু করেছি। খুব দ্রুত সরকার রাষ্ট্র আপনাদের কাছ থেকে প্রয়োজনীয় আইনি সংস্কার এবং রূপান্তর প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য করে এটাকে অ্যাপ্লিকেবল করা, এটাকে ডুয়েবল করা, এটাকে ওয়ার্কেবল করা, এর জন্য যে পরামর্শগুলি সেগুলি আপনাদের কাছ থেকে নেয়ার জন্য আমরা আপনাদের দ্বারস্থ হব। পরে ল রিপোর্টার্স ফোরামের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এস.এম. আরিফ, মাই টিভি, ঢাকা। দেশ সবার, তাই 1 ইঞ্চি জমি তো দূরের কথা, একটি বালুর ওপরেও কাউকে পা রাখতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। নেত্রকোনা সার্কিট হাউসে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। দেশে মাদক নির্মূল করতে হলে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে অভিযান শুরু করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। প্রতিনিধি আনিসুর রহমানের তথ্যচিত্রে জুবাইর রহমান আছেন বিস্তারিত রিপোর্টে। সকালে নেত্রকোনা সার্কিট হাউসে জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও সন্ত্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় আসা প্রতিটি সরকারি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বললেও বাস্তবে অপরাধ, মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগের ঘাটতি রয়েছে। জামায়াতের আমির বলেন, সরকারকে দেশের প্রতিটি মানুষের প্রতি দায়িত্বশীল হতে হবে। যেখানেই বৈষম্য দেখা যাবে সেখানেই বিরোধী দল আওয়াজ তুলবে বলেও জানান তিনি। সরকারি দলও সীমালঙ্ঘন করবে না আচরণে, আর বিরোধী দলও অন্ধের মতো বিরোধিতা করবে না। সরকারি দল ভালো কিছু করলে বিরোধী দল সমর্থন দেবে, কারণ এটি তো দেশ এবং জাতির সাথে। আর সরকারি দল কোনো ভুল করলে বিরোধী দল ধরে দেবে। যদি ধরিয়ে দেওয়ার এই কাজটি সরকারি দল সহজভাবে না নেয়, তখন বিরোধী দল সংসদের ভিতরে জনগণের হয়ে অবশ্যই প্রয়োজনে বাগের গর্জন করবে, কিন্তু কোনো ছাড় দেওয়া যাবে না। সরকার মাদক নিয়ন্ত্রণ আইনের একটা বিল এনেছে। আমাদের দায়িত্ব, আমাদের দাবি নিয়ন্ত্রণ নয়, মাদক নিয়ন্ত্রণের মানে হচ্ছে কিছু থাকবে চেপে রাখা। আমরা ওটা চাচ্ছি, এটা একদম শেষ হয়ে যাবে। আমরা সেটা নির্মূলের পক্ষে, আমরা সেই বক্তব্য ইনশাল্লাহ সংসদে রাখবো। কি হবে সেটা বক্তব্যের পরে দেখা যাবে, কিন্তু আমরা বক্তব্য রাখার ক্ষেত্রে কারো চোখের দিকে, মনের দিকে তাকাই আমরা বক্তব্য রাখবো না, আমরা জাতির দিকে তাকাই বক্তব্য রাখবো। পরে নেত্রকোনা জেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে যোগ দিয়ে দলীয় ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতের আমির। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।
উদ্ভাবনী উদ্যোক্তাদের জন্য কম সুদের ঋণের ব্যবস্থা করতে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। ঠাকুরগাঁও ও লক্ষ্মীপুরে তারা এসব কথা বলেন। দর্শক প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সাদিয়া হকমর রিপোর্ট। শুক্রবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী এলাকার উদ্ভাবক সোলেমান আলীর তৈরি সোলেমান সোলার সেচ পাম্প এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উদ্ভাবনী কাজে কম সুদে ঋণের ব্যবস্থা করতে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করা হবে। উদ্ভাবকদের এগিয়ে নিতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবে সরকার। আমি ঠাকুরগাঁও গিয়ে ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলবো, ডেকে নিয়ে গিয়ে, এবং আপনাকে কিভাবে আরো সহযোগিতা করা যায় চেষ্টা করবো। আমি সব বেশি চেষ্টা করবো যেটা হচ্ছে যে আমি তাকে একটা জাতীয় পুরস্কার দিতে চাই। তিনি আরো বলেন, রাজনৈতিক বিতর্কের চেয়ে মানুষের কর্মসংস্থান, কৃষির উন্নয়ন এবং ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্ব দিতে হবে। এগুলো হচ্ছে কাজ, খালি ঘুরে এনে আর্জেন্টিনা ব্রাজিল লড়াই করে এনে লাভ হবে নি, ভাগ পরিবে হবে, তাদের ইয়াং জেনারেশনকে ওই দিকে যেতে হবে। এদিকে লক্ষ্মীপুরে এক সভায় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের ব্যবসা করে কিছু প্রভাবশালী লোক, এরা সাময়িক প্রভাবশালী। এরা যদি মনে করে আমি বহুত কিছু হয়ে গেছি, ভুল। এগুলা ছাড়ি দাও, না ছাড়লে কেউ যদি গর্তে পড়ে যায় সেখান থেকে উদ্ধার করার কোন লোক থাকবে, কোন লোক থাকবে না। ওসি সাহেব আমার পাশে আছে, কথাগুলো শুনছে, উনি ওনার ব্যবস্থা নেবেন। প্রশাসনিক কাজ প্রশাসনিক গতিতে চলবে, রাজনৈতিক কাজ রাজনৈতিক গতিতে চলবে। আইন শৃঙ্খলার অবনতি কেউ ঘটাবে, তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়ে যাবে। মাদকের বিষয়ে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না উল্লেখ করে তিনি বলেন, মাদক ব্যবসায় জড়িত যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাদিয়া হক মৌ, মাই টিভি, নিউজ ডেস্ক। রাজধানীর আদাবরে ব্রাজিল জাপান ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা আবুল বাশারকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রিপন সহ 4 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএমপির ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ থেকে তাদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে রিপন নিহত আবুল বাশারকে সরাসরি ছুরিকাঘাত করে। পরে তাকে নিয়ে ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইস গিয়ার চাকু উদ্ধার করা হয়। বাকি গ্রেফতারকৃতরা হল নীরব, মজনুমিয়া ও মিজানুর রহমান। এই ঘটনায় আরও জড়িতদের ধরতে অভিযান চলমান রয়েছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা। 29 জুন রাতে বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল জাপান ম্যাচ দেখা এবং বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধের ধারাবাহিকতায় বুধবার রাতে নবোদয় কাঁচাবাজার সংলগ্ন ডি ব্লকের 1 নম্বর সড়কে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকের শেষ পর্যায়ে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবুল বাশার ও সাদ্দাম ধারালো অস্ত্র দ্বারা গুরুতর আহত হন। রাত অনুমানিক 9:20 ঘটিকার সময় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন সাহেবনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের দেখানো মতো হত্যাকাণ্ডে ব্যবহৃত যে ছুরিটা, সেই ছুরিটা উদ্ধার করা হয়েছে। এদের সঙ্গে আরও অন্যান্য আসামি জড়িত ছিল, তাদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। অবশেষে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2026-28 মেয়াদের নির্বাহী কমিটি গঠনের দ্বিবার্ষিক নির্বাচন। দীর্ঘদিন পরে নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো শীর্ষ চলচ্চিত্র তারকার অংশগ্রহণ না থাকলেও ভোট গ্রহণকে ঘিরে এফডিসি প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। অবশেষে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই এফডিসি প্রাঙ্গণে দেখা যায় নির্বাচনী আমেজ। দীর্ঘদিন পর শিল্পীদের উপস্থিতির মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনের প্রাণকেন্দ্র পরিণত হয় শিল্পী কলাকুশলীদের মিলন মেলায়। তবে দীর্ঘদিন পর শিল্পী সমিতির নির্বাচনে এবার বড় কোনো চলচ্চিত্র তারকাকে দেখা যায়নি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে। শুধু তাই নয়, ভোট গ্রহণ শুরুর কয়েক ঘন্টা পার হলেও এফডিসি চত্বরে দেখা মেলেনি তেমন কোনো দেশের জনপ্রিয় তারকাদের। শিল্পী কলাকুশলীরা বলছেন, তারকা নির্ভর নেতৃত্বের বাইরে এসে এবার শিল্পীদের মধ্য থেকেই নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তারা অত্যন্ত বিতর্কিত, তারা বিগত দিনে কলুষিত করেছে আমাদের শিল্পী
সমিতিকে আমি তাদের নাম বলতে চাই না, আমি শুধু বলতে চাই গেম বন্ধ করেন আপনারা। সবাই মিলেমিশে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এই চলচ্চিত্র শিল্পটাকে এগিয়ে নিয়ে যাবে। যদিও ভোটারের সংখ্যা এখন অনেক কম, এই জুমার নামাজের পরে হয়তো বা বাড়বে। আর নবীন ও প্রবীণ শিল্পীরা জানান, এই নির্বাচন শুধু নেতৃত্ব প্রতিযোগিতা নয়, এটি শিল্পীদের পারস্পরিক সম্পর্ক দৃঢ় করার উপলক্ষ। যারা নির্বাচনে অংশগ্রহণ করছে প্রত্যেকেই যোগ্য প্রার্থী, কিন্তু যারা নির্বাচন করতে চান বা যারা সংগঠনকে ভালোবাসেন তারাই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছেন। উদ্দেশ্য একটাই, সেটি হলো যে এই সংগঠনের মাধ্যমে যারা শিল্পীদের কল্যাণে কাজ করা। আমি আশাবাদী যারা নির্বাচিত হবেন অবশ্যই তারা চেষ্টা করে যাবেন শিল্পীদের জন্য, ছবির জন্য, চলচ্চিত্রের জন্য অবশ্যই কাজ করে যাবেন। কতটুকু সফলতা আসবে সেটা তো অনেকগুলি ফ্যাক্টরের উপর নির্ভরশীল। ইয়াং জেনারেশন যারা, তারাই যারা কর্মঠ, যারা দৌড়াতে পারবে এরাই করেছে। এখন সেই নামি দামিগুলির মধ্যে আছে বেশি তো আছে 3 জন। নির্বাচন আসলে ভীষণ উৎসবমুখর পরিবেশেই হচ্ছে। এখানে নিরাপদ আছে যথেষ্ট, ভোটাররা হ্যাপি, তারা আনন্দ উৎসব করেই ভোট দিচ্ছে। খুবই সুন্দর নির্বাচনের পরিবেশ, মনেই হচ্ছে না যে নির্বাচন হচ্ছে। সব মিলিয়ে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর এবারের নির্বাচন শিল্পীদের পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছে বলে মনে করছেন তারা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় কিছু কিছু সরকারি অফিস এবং কোয়ার্টার ডেঙ্গুর হটস্পটে পরিণত হয়েছে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম। রাজধানীর গুলশানে খাল পরিষ্কার কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। প্রশাসক জানান, ঢাকাবাসীকে একটি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং দুর্গন্ধমুক্ত নগরী উপহার দিতে কাজ করছে সরকার। একই সাথে ডেঙ্গু মোকাবেলায় ঢাকাবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান উত্তর সিটি প্রশাসক। কিছু সরকারি অফিসগুলোতে, সরকারি কোয়ার্টারের পিছনে তারা বিভিন্নভাবে ভাঙা আসবাবপত্র, তারপর টেবিল, চেয়ার, ফ্রিজ, টেলিভিশন রেখে দিয়েছে। এই সরকারি কোয়ার্টারগুলো একটা হটস্পট আছে, এবং আমাদের বাইরে যেগুলো আপনার কনস্ট্রাকশন বিল্ডিংগুলো আছে সেখানেও একটা হটস্পটগুলো আছে। এগুলি নিয়ে আমরা কথা বলে অলরেডি আমাদের কাজ চলমান আছে। স্বাস্থ্য কর্মকর্তা ডিএনসিসি প্রতিদিন 24 আওয়ার্স পরে আমাকে আপডেট দিচ্ছে। সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে রাজধানীর কাঁচা বাজার। বাজেট পাশের পরও তেমন প্রভাব পড়েনি বাজারে। সরবরাহ স্বাভাবিক থাকায় ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে প্রায় সব ধরনের সবজি ও ডিমের দাম। তবে মুরগির দাম কিছুটা বাড়তি। সাদিয়া হাকমের প্রতিবেদন। ছুটির দিন হওয়ায় সকাল থেকেই রাজধানীর বাজারে বেড়েছে ক্রেতাদের চাপ, বেড়েছে বিক্রেতাদের ব্যস্ততা। বাজারে থাকা প্রায় প্রতিটি সবজির দাম 40 থেকে 50 টাকা। তবে বর্ষা মৌসুমের কারণে বেড়েছে কাঁচা মরিচের দাম কেজি প্রতি 140 টাকা। বাড়তি দামের মধ্যে রয়েছে শসা প্রতি কেজি 80 টাকা, টমেটো 180 টাকা, গাজর 120 টাকা। ব্রয়লার মুরগির দাম গত সপ্তাহ থেকে 20 টাকা বেড়ে এখন কেজি প্রতি 190 টাকা। সোনালী মুরগির দাম 380 থেকে 390 টাকা। মধ্যবিত্তের ভরসা ডিম, এর দামে রয়েছে বেশ স্বস্তি, ডজন প্রতি 110 থেকে 120 টাকা। সাদিয়া হকমো, মাই টিভি, ঢাকা। সামান্য বৃষ্টিতে হাঁটু সমান পানিতে তলিয়ে যায় রাস্তা। যানবাহন চলাচল তো দূরের কথা, জুতা হাতে নিয়ে চলতে হয় সাধারণ মানুষকে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন রংপুরের পীরগাছা উপজেলার দোলাবাড়ি ও ছোট পানশিয়া এলাকার বাসিন্দারা। প্রতিনিধি খুরশিদ আলমের তথ্যচিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। রংপুরের পীরগাছা উপজেলার পীরগাছা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের দোলাবাড়ি এলাকা থেকে ছোট পানশিয়া পর্যন্ত 1.5 কিলোমিটার সড়ক এখন যেন দুর্ভোগের আরাক নাম। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, আর তখনই রাস্তাটি পরিণত হয় কাদা আর পানির জলাশয়ে। এ পথ দিয়ে প্রতিদিন চলাচল করেন হাজার মানুষ, কিন্তু বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে, ভ্যান রিকশাও প্রবেশ করতে পারে না। আমরা খুব কষ্টে চলতেছি,
বাচ্চা কাচ্চা স্কুল যাইতে পারতিছে না। দিন আনি দিন খাই আমরা যদি ভ্যান না বার করতে পারি খাবো কেমনে, আমরা চলবো কেমনে? অসুস্থ হয় অ্যাম্বুলেন্স নিয়ে যাবো যায় না, একটা ডাক্তার ঢোকে না। আমাদের এই পাশে প্রচুর ফসল আছে, আনা নেওয়া খুব সমস্যা। অন্যদিকে বড় পানশিয়া ও ছোট পানশিয়ার কয়েকশো কৃষক পরিবার ফসল পরিবহনে পড়েছেন চরম সংকটে। রাস্তার কারণে এবারে যাওয়া আসি করে পারতেছে না, এবং কি দোলার ফসল যে আমরা নিয়ে আসবো তাও নিয়ে আসতে পারতেছি না। এখন আমাদের বাচ্চা কাচ্চা কলেজে যাইতে পারে না, কেউ মাস্টারি করে তারা যাইতে পারে না। বিদ্যালয়গামী কোমলমতি শিশুরাও প্রতিদিন হাঁটু পানি পেরিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধ্য হচ্ছে। দুর্ভোগ যেন হয়ে উঠছে নিত্যদিনের বাস্তবতা। অনেক পচা পানির ভিতর দিয়ে আমরা স্কুলে যাইতে আমাদের সমস্যা হয়। রাস্তাটা ভালো হলে আর কি আমাদের যাতায়াতেরও সুবিধা হবে, সবারই সুবিধা হবে। সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস এই জনপ্রতিনিধির। নতুন করে প্রকল্পে যেটা যদি ধরা যায় তাহলে 1 নম্বর লিস্টে এই 3টে রাস্তা আছে, আরাজি গোপাল, একটা ঠাকুরডিগির পার, আর এটা হাকিম সর্দারের বাড়ি থেকে 1301 মিটার এই রাস্তা। তামান্না সাদিকা, মাই টিভি।